নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, দিদি, ভাই, বোন, দাদা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা তোমাদের ক্লাস খুব সুন্দরভাবে করছো এবং আমাদের সঙ্গে জুড়ে আছো। দেখো, আজকে আমি তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি। আমি যখন এই ক্লাসকে পড়াবো বা তোমরা যখনই যে সাবজেক্টটি পড়ো না কেন, একজন প্রকৃত ছাত্র হিসাবে তোমাদেরকে একদম নিউট্রাল থেকে, যেটাকে বলে না একদম প্রকৃত ছাত্র হিসাবে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো জিনিসগুলো বুঝতে বা পড়তে হবে। একজন নিউট্রাল হিসাবে তোমাকে সব কিছুর দর্শন তোমাদের মধ্যে থাকা উচিত একটা ছাত্র বা শিক্ষার্থী হিসেবে। যাই হোক, এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম যে মোহাম্মদ বিন কাসিমের ভারত জয় সম্পর্কে। ঠিক আছে, দেখো ইতিহাসে এবার এমন কিছু জিনিস থাকবে, যেহেতু ইতিহাস সাবজেক্টটা এবং আমরা মধ্যকালীন ভারত পড়ছি, মেডিভেল ইন্ডিয়া পড়ছি, যেখানে তোমরা জানোই যে বিভিন্ন ধর্মের সঙ্গে ধর্মের লড়াই হচ্ছে, বিভিন্ন জাতের সঙ্গে বিভিন্ন জাতির লড়াই হচ্ছে। এর জন্য একজন প্রকৃত ছাত্র হিসাবে সংবিধানে যেমনটা বলা আছে যে আমাদের মধ্যে কি করতে হবে, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে বা ভ্রাতৃত্ববোধ জিনিসটাকে পালন করতে হবে। ভ্রাতৃত্ববোধ মানে কি? ভাইচারা, যেটাকে বলছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি প্রত্যেক মানুষের প্রতি ভালোবাসা, সমান শ্রদ্ধা, সমান সম্মান দিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। যাই হোক, সেটাই আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা একজন নিউট্রাল হিসাবে জিনিসগুলোকে শিখব, পড়ব এবং বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আমি আজকে তোমাদের পড়াতে যাচ্ছি তুর্কি আক্রমণ সম্পর্কে। এর আগে কি আক্রমণ হয়েছিল ভারতবর্ষে? এর আগে আক্রমণ হয়েছিল আরব আক্রমণ। মোহাম্মদ বিন কাসিম কোথা থেকে এসেছিল? আরব থেকে এসেছিল। এরপরে আক্রমণ কাদের হয়? তুর্কিদের আক্রমণ হয়। ঠিক আছে, তাহলে তুর্কিদের সম্পর্কে তো আমরা জানবই। আর এর আগে আমি দেখো, যখন মোহাম্মদ বিন কাসিম ফিরে যায় 714 এডিতে, তখন কিন্তু সেখানে তাকে কি করা হয়? প্রাণদণ্ড দেওয়া হয়। ঠিক আছে, এরপরেই আমরা পড়েছিলাম যে ভারতবর্ষে আরবদের কি কি তোমার ইফেক্ট ছিল, প্রভাব ছিল। অর্থাৎ ভারতবর্ষ এবং আরবীয় যে কালচার, সেটা কি হয়ে গিয়েছিল? লেনদেন হয়ে গিয়েছিল। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম যে আরবরা এদেশে মানচিত্রের ব্যবহার করে, মানচিত্রের ব্যবহার মানে আমরা আরবদের কাছ থেকে জানতে পারি, খেজুর চাষ আমরা জানতে পারি, উট পালন আমরা জানতে পারি। এর সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন মনীষীদের লেখা বইগুলো আরবে যায়, সেখানে তাদের মতো করে ট্রান্সলেশন বা অনুবাদ কিন্তু তারা আরবরা করে। এই সব কিছু আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে তুর্কি আক্রমণ। আরব আক্রমণের পরে হয়েছিল তুর্কি আক্রমণ। এবার প্রশ্ন হলো, স্যার, যে তুর্কি কেন আক্রমণ হচ্ছে? আরবরা কেন আর আক্রমণ করছে না? তো বিষয়টা হচ্ছে যে এমনটা নয় যে আরবরা আক্রমণ করেনি, বা অনেক সময় কি হয় যে এমনটাও প্রশ্ন আসে যে মোহাম্মদ বিন কাসিম যখন ভারতবর্ষে আক্রমণ করে, তখন ভারতবর্ষের বীররা বা ভারতবর্ষের রাজা যারা ছিল, তারা কি তাহলে কোনো বাধা দেয়নি? তারা কেন বাধা দেয়নি, এই প্রশ্নটা আসে। বা তারা কেন দাহিরের সঙ্গে যখন আক্রমণ হয়, অন্যান্য রাজারা যারা ছিলেন, যারা বীররা ছিলেন, তারা কেন আসেননি? তো বিষয়টা এমনটা নয় যে আরব আক্রমণ হলো এবং তাদের বিরুদ্ধে কোনো সংগঠন ভারতবর্ষের রাজাদের দ্বারা নেওয়া হয়নি।
অবশ্যই নেওয়া হয়েছিল, এবং এর জন্যই হয়তো আরবরা আর 300 বছর মানে পরবর্তী 300 বছরে কিন্তু আর আক্রমণ করতে পারেনি। ঠিক আছে, তো তেমনই কিন্তু একটা সংগঠন গড়ে উঠেছিল। ঠিক আছে, তো আমরা পড়ব যে ভারতীয় সংগঠন যা আরব আক্রমণ থেকে বা আরব আক্রমণ কে প্রতিরোধ করতে গড়ে উঠেছিল। এরকমই একটা সংগঠন কিন্তু ভারতীয়দের দ্বারা বা ভারতীয় রাজা মহারাজাদের দ্বারা একটা সংগঠন গড়ে ওঠে যা আরব আক্রমণকে প্রতিরোধ করে এবং সফলও হয় তারা। এর দায়িত্বে কি ছিল? যখন এর দায়িত্বে কে ছিল? এর দায়িত্বে ছিলেন পুলকেশন। এটাকে নেতৃত্ব কে দেন? পুলকেশন। কে দেন? পুলকেশন। ঠিক আছে, যাকে আমরা কি নামে জানি? বিক্রমাদিত্য ফার্স্ট। বিক্রমাদিত্য ফার্স্ট না, সরি, সেকেন্ড। যাকে আমরা বিক্রমাদিত্য সেকেন্ড নামে জানি। ঠিক আছে, তারপরে আমাদের এর সঙ্গে কে কে ছিলেন? এর সঙ্গে ছিলেন নাগভট্ট সেকেন্ড। ঠিক আছে, যিনি গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন। কে? এই নাগভট্ট সেকেন্ড। ঠিক আছে, নাগভট্ট সেকেন্ড। এর সঙ্গে আরো একজন ছিল দান্তি দুর্গ। ঠিক আছে, দান্তি দুর্গ আমরা সবাই জানি যে ইনি রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন, দান্তি দুর্গ। 3 নম্বর আরেকজন ছিল যার নাম হচ্ছে বাপ্পা রাওয়াল। ঠিক আছে, বাপ্পা রাওয়াল। কে ছিল? বাপ্পা রাওয়াল। ইনি কোথাকার শাসক? মেওয়ার। বাপ্পা রাওয়াল কোথাকার শাসক? মেওয়ারের শাসক ছিলেন। এরা সবাই মিলে একটা সংগঠন গড়ে তোলে যাতে আরবরা আর আক্রমণ না করতে পারে। এবং তোমরা জেনে খুশি হবে বা এটা তোমাদেরকে জানা উচিত যে এদের এই যে সংগঠন, সেটা আর একটা আক্রমণ হয়েছিল কিন্তু কত সালে জানো? 738 এডিতে আর একটা আক্রমণ হয়েছিল, আর একটা আরব আক্রমণ হয়েছিল, আর একটা আরব আক্রমণ হয়েছিল। ঠিক আছে, এবং এই আরব আক্রমণের নেতৃত্বে কে ছিলেন? আল হাকাব। আল হাকাব। ঠিক আছে, আল হাকাব। এবং এরা সফলভাবে কিন্তু এই আল হাকাবের আক্রমণ থেকে কিন্তু কি করে? ভারতবর্ষকে
রক্ষা করে, ঠিক আছে, ভারতবর্ষকে রক্ষা করে, ঠিক আছে। পুলকেশনের যদি বলে এর রাজত্বকাল কত ছিল, 733 থেকে 746 এডি, এগুলো সবগুলো এডি, হ্যাঁ সবগুলোই কিন্তু এডি, এগুলো সবগুলো এডি। আর গুর্জর প্রতিহারের ইনিও 730 থেকে এর নাগভট্ট দ্বিতীয়, যিনি গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন, তার শাসনকাল ছিল 730 এডি থেকে তোমার 760 এডি পর্যন্ত। তাহলে এরা সবাই মিলে কি করে জানো, এরা সবাই মিলে ওই আল হাকাবের আক্রমণ থেকে কিন্তু ভারতবর্ষকে রক্ষা করে, ঠিক আছে। তো তোমরা এটা নোট করে নাও। তো নোট করো। আর একটা জিনিস তোমরা নোট করে নাও, এখানে আমি লিখতে ভুলে গেছি, এই যে পুলকেশন ইনি চালুক্য বংশের রাজা ছিলেন। পুলকেশন কি বংশের রাজা ছিলেন, চালুক্য বংশের রাজা ছিলেন, এবং লিড করছিলেন, কি করছিল, ইনি হচ্ছে লিড, প্রত্যেকের মতো লিড করেন, কিন্তু মেন ইনি ছিলেন পুলকেশন চালুক্য। তোমরা নোট করে নাও, খুব সুন্দর। এটা হচ্ছে দ্বিতীয় তোমার আরব আক্রমণ বলতে পারো। তো দেখো যে ভারতীয় যে সংগঠনটা হয়েছিল, তারা 300 বছর কিন্তু মনে রাখবে যে 300 বছর কিন্তু আরব আক্রমণকে কিন্তু ধরে রেখেছিল, ঠিক আছে, আরব আক্রমণকে ধরে রেখেছিল। তাহলে এই যে সংগঠনটা দেখলাম না, এরা কিন্তু আরব আক্রমণকে ধরে রেখেছিল। আরব আক্রমণকে ধরে রেখেছিল বা আটকে রেখেছিল। এবার যারা আক্রমণ করে তারা কারা, তুর্কিরা, ঠিক আছে, তুর্কি আক্রমণ হয়, ঠিক আছে, তুর্কি আক্রমণ হয়। এবার তুর্কি আক্রমণ জানার আগে আমাদেরকে জানতে হবে যে কেন তুর্কিরা আক্রমণ করেছিল, বা তুর্কি জাতিগোষ্ঠীদের সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে এর জন্য আমি কি করব, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। আমি বলেছিলাম যে হযরত মোহাম্মদ সাহেবের মৃত্যুর পরে তিনি তার পরবর্তী উত্তরসূরি বলতে পারো, বা পরবর্তী কে মুসলিম ধর্মকে লিড করবে তা কিন্তু বলে যায়নি। এবার এখান থেকে কি হয়, এর আগেই আমরা আলোচনা করেছিলাম যে খলিফা পদের বা খিলাফত ব্যবস্থার কিন্তু শুরু হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা জেনেছিলাম যে প্রথম খলিফা কে হয়েছিল, আবু বকর বা বক্র যা বলতে পারো তোমরা। আবু বকর সাহেবের পরে কে হয়েছিল, উমর, তারপরে উসমান সাহেব, এবং শেষে আলী সাহেব হয়েছিল। এরা তো ছিল নির্বাচিতভাবে, ঠিক আছে, নির্বাচিত। কিন্তু যখন উমাইয়া বংশ শুরু হয়, এখানে একটু জেনে নেবে যে উমাইয়া যখন খিলাফতের শুরু হয়, তখন থেকে কিন্তু এটা কিন্তু বংশানুক্রমিক হয়ে যায়, ঠিক আছে, বংশানুক্রমিক কিন্তু খলিফা হয়ে যায়, ঠিক আছে, বংশানুক্রমিক কিন্তু এটা হয়ে যায় খলিফা ব্যবস্থাটা, ঠিক আছে। এবং তোমরা মাথায় রাখবে একটা জিনিস, যে উমাইয়া বংশের রাজধানী ছিল, উমাইয়া খিলাফতের যে রাজধানী
রাজধানী ছিল দামেস্কো। ঠিক আছে, এরপর উমাইয়া খিলাফতের পরে একটা বিপ্লব হয় এবং এরপরে আব্বাসীয় আব্বাসীয় খিলাফতের আব্বাসীয় খিলাফতের শুরু হয়, আব্বাসীয় খিলাফত। ঠিক আছে, এবং এর রাজধানী ছিল বাগদাদ। কোথায় ছিল? বাগদাদ। ঠিক আছে, এবার খলিফা পদটা দুটোতেই কিন্তু কি হয়, দুটোতেই কিন্তু তোমার ওই বংশানুক্রমিক হয়ে যায়। এটাও কিন্তু বংশানুক্রমিক ছিল। ঠিক আছে, এটাও কিন্তু বংশানুক্রমিক ছিল। বুঝতে পেরেছো? এবার সব কিছুই বলছি। এবার দেখো যে তুর্কিরা কিন্তু তুর্কি আক্রমণ জানার আগে আমাদেরকে তুর্কিদের সম্পর্কে জানতে হবে যে তুর্কিরা আসলে কে ছিল। তুর্কি জাতিগোষ্ঠী কিন্তু প্রথমে তোমার মুসলিম ছিল না এরা। ঠিক আছে, এরা এক ধরনের মধ্য এশিয়ার বলতে পারো। আগে জিনিসটা বুঝে নাও কেন আমি এসবগুলো বলছি, যে তুর্কিরা মধ্য এশিয়ার কিন্তু একটা যাযাবর গোষ্ঠী ছিল, যারা যারা ঘোড়সওয়ার, মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, এবং তীরন্দাজিতে এরা কিন্তু খুব এক্সপার্ট ছিল, মানে ভয়ানক এক্সপার্ট ছিল। ঘোড়ায় চড়ে চড়ে তীর ধনুক মানে তীর মারা, এতে কিন্তু খুব এক্সপার্ট ছিল। কারা? তুর্কি জাতিগোষ্ঠীরা। তুর্কি জাতিগোষ্ঠীদের দেখো আমি বলছি যে তুর্কি জাতিগোষ্ঠীদের কিন্তু তোমার এটা যদি কোথায় অবস্থান এটা জানতে হবে। এটা যদি আমাদের প্রিয় ভারতবর্ষের ছবি হয়, এটা যদি আমার প্রিয় ভারতবর্ষের ছবি হয়, যদিও ছবিটা আমি সেভাবে আঁকতে পারছি না, যাই হোক তোমরা একটু মানিয়ে নেবে। এটা আমাদের প্রিয় ভারতবর্ষ, এটা আমাদের প্রিয় ভারতবর্ষ। ঠিক আছে, এখানে করে কি আছে? এখানে করে আমাদের কেন, আমাদের নয়, এখানে করে পাকিস্তান আছে। পাকিস্তান। এখানে আছে আফগানিস্তান। বুঝতে পেরেছে? পাকিস্তান। আর কিরকম পাকিস্তানের স্বভাব তো আমরা জানি, যাই হোক। আর এটা হচ্ছে আমাদের আফগানিস্তান। ঠিক আছে, তাহলে আমাদের ভারতবর্ষ তখন তো জানোই যে ভারতবর্ষ তখন একসঙ্গে ছিল, পাকিস্তানও আমাদের ছিল। ঠিক আছে, এবার এই ওপরে আছে কি বলো, একটু ম্যাপের ধারণা কিন্তু তোমাদেরকে থাকা দরকার। চীন, ওপরে কে আছে? চীন। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো তাহলে এই জায়গাটা করে আছে তোমার, বলতে পারো যে এই জায়গাটা করে আছে তোমার ইরান। মোটামুটি একটা ম্যাপের ধারণা। ঠিক আছে, এগুলো একদম সঠিক নয় অবশ্যই, মানে একটু অবস্থানটা তোমাদেরকে জানাচ্ছি। আর এখানে করে এটা আছে ইরান। ঠিক আছে, এটা আমাদের প্রিয় ভারতবর্ষ, ভারত, এটা আমাদের দেশ। এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, আফগান, আর এটা হচ্ছে ইরান, আর এটা হচ্ছে ইরাক। ঠিক আছে, এবার চীনের ওপরে তুমি যদি দেখো, এর ওপরে এই দিকে রাশিয়া আছে একদম ওপরে ভারতের, একদম তুমি যদি চীনের ওপরেও দেখো তাহলে এখানে কিন্তু কি আছে? রাশিয়া আছে, রাশিয়া। ঠিক আছে, আর
ছবিটা একটু নিচে করলে বেশি ভালো হতো। যাই হোক, একটু বুঝে নাও যে এটা হচ্ছে, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মোটামুটি রাশিয়া, আরো বিস্তারিত এইদিকে আসবে। এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে চীন। এখানে আছে তোমাদের উজবেকিস্তান, এই দিক করে তোমার আছে একটু উজবেকিস্তান আছে। দেখো এই ম্যাপটা কিন্তু সঠিক যে আঁকছি তাও নয়, তোমাদেরকে অবস্থানটা জাস্ট বুঝিয়ে দিচ্ছে। এদিকে হচ্ছে রাশিয়া। তো এই যে কাজাকিস্তান, এই কাজাকিস্তানের তোমার এই সাইড করে কাজাকিস্তানের একটা জায়গা, সেটা হচ্ছে উরালস্কো। ঠিক আছে, উরালস্কো বলতে পারো। এইখানটা করে উরালস্কো পর্যন্ত কি হয়, আগে কিন্তু তুর্কিরা থাকতো এখানটা করে। ঠিক আছে, এবার কি হয়, মোটামুটি তোমরা 950 মোটামুটি এডিতে যেখানে তুরস্করা থাকতো, বা সরি তুরস্ক বলছি, যেখানে তুর্কিরা থাকতো, সেখানে মহামারী মানে জলবায়ুর পরিবর্তনের কারণে মহামারী শুরু হয়ে যায়। এবং মহামারী শুরু হওয়ার পরে তারা কিন্তু কি করে, তারা কিন্তু তুর্কমেনিস্তানে চলে আসে। এই সাইড করে একটা জায়গা তুর্কমেনিস্তান, এই সাইড করে, জাস্ট অবস্থানটা তোমরা জেনে নাও। ঠিক আছে, এবং এখানেও আর একটা দেশ আছে যেখানে হচ্ছে কিরগিজস্তান বলি আমরা, কিরগিজস্তান। কি এটা, এখানে একটা জায়গা তোমার আছে, ছোট্ট করে এখানে একটা তোমার জায়গা আছে, এটা হচ্ছে কিরগিজস্তান। ঠিক আছে, কিরগিজস্তান। ঠিক আছে, এই জায়গাটা করে। যাই হোক, এটা তোমাদের দরকার নেই। তো এবার কি হয় যে উরালস্কো এইখানে যে সময় পর্যন্ত যে তুর্কিরা থাকতো, তারা মহামারীর কারণে, খাবারের অভাব, এইসবে বিভিন্ন মানে দুর্ভিক্ষের কারণে কি হয়, এই যে এখান থেকে কিন্তু তুর্কমেনিস্তানে চলে আসে। ঠিক আছে, এই তুর্কমেনিস্তানে চলে আসে, এবং তুর্কমেনিস্তানে আসার ফলে এখানে কিন্তু তোমার আরবদের সঙ্গে তুর্কিদের কি হয়, সংঘর্ষ হয়ে যায়। এবং যেহেতু তুর্কিরা সংখ্যায় কম ছিল, এখানে কিন্তু আরবরা জিতে যায়। আরবরা জিতে যাওয়ার ফলে কি হয়, আরবরা জিতে যাওয়ার ফলে তুর্কিরা আস্তে আস্তে দাসে পরিণত হয়, এবং দাস থেকে তারা আস্তে আস্তে বডিগার্ড হয়ে যায়, এবং বডিগার্ড হওয়ার পরে শাসনের আরও যে সমস্ত উচ্চ উচ্চ পদ হতে থাকে, সেখানে কিন্তু মানে তুর্কিরা জায়গা করে নিতে থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু তারা জায়গা করে নিতে থাকে, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে সমস্ত প্রায় তুর্কিরা কি হয়ে যায়, মুসলিম হয়ে যায়, বা মুসলিম ধর্ম নিয়ে নেয়। ঠিক আছে, তুর্কিরা কি হয়ে যায়, মুসলিম হয়ে যায়। ঠিক আছে, মুসলিম হয়ে যায়। এবার মুসলিম হওয়ার পরে তারা বিভিন্ন শাখাতে পরিণত হয়ে যায়, এবং একটা শাখা আফগানিস্তানে গজনির কাছে কিন্তু তারা কি করে, গজনি নামক জায়গাটাকে তারা তাদের রাজধানী স্থাপন করে। এবং এই যে স্থাপন করে, কে স্থাপন করে,
তোমরা এটার নাম মনে রাখবে যে আলপ্তগিন, আলপ্তগিন, ঠিক আছে, বা আলপতগিন বলতে পারো তোমরা। আলপতগিন, ঠিক আছে, আলপতগিন। এবং আলপতগিন এখানে গজনিতে ইয়ামিনী ডাইনেস্টি বা গজনি বংশ, একে আমরা আলপ্তগিনকে আমরা গজনি বংশের সংস্থাপক জানতে পারি, ঠিক আছে। অনেকে বলেন যে এই যে তুর্কিরা, এরা নাকি আগে বৌদ্ধ ছিল, অনেকে বলে। যাই হোক না কেন, যাই হয়ে থাক না কেন, তুর্কিরা কিন্তু ভীষণ তোমার ঘোড় সবার যেটাকে বলছে না, মানে ঘোড়ায় চড়াতে আর তীরন্দাজিতে খুব এক্সপার্ট ছিল, তারা খুব দক্ষ ছিল। কারা ছিল? তুর্কিরা ছিল। এবার তাহলে আমি একটা প্রশ্ন করছি এখানে, যে প্রথম মুসলিম কারা, আরব না তুর্কি? তোমার উত্তর কি হবে? প্রথম মুসলিম হচ্ছে আরব, ঠিক আছে, প্রথম মুসলিম হচ্ছে আরবরা, ঠিক আছে। অর্থাৎ তুর্কি প্রথমে মুসলিম ছিল না। এবার আরবরা ছিল পুরাতন মুসলিম আর তুর্কিরা ছিল নতুন মুসলিম, ঠিক আছে। এর ফলে তুর্কিদের মধ্যে কি হয়, যে একটা নতুন মানে ঊর্জা ছিল, এনার্জি ছিল, এরকমটা বলতে পারো, ঠিক আছে। তো যার ফলে তুর্কিদের যে টেকনিক সেটাও কিন্তু খুব ভালো ছিল, যার ফলে তুর্কিরা কি হয়, তুর্কিরা একটু বেশি বলতে পারো যে তুর্কিরা একটু বেশি তোমার শক্তিশালী হিসাবে তারা কিন্তু মুসলিম ধর্মের প্রচার প্রসার কিন্তু শুরু করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত কিছুর কিন্তু জানকারি। আর এটা কখন হয়? যখন আব্বাসীয় খিলাফতের এই আমলে, ঠিক আছে, যে আব্বাসীয় খিলাফতের কি করে, যে আগে তো দাসদের কেনা বেচা হতো, ঠিক আছে, যেমন করে আমরা দোকানে কি কিনি, বাজার করি, সেরকম করে দাসদেরও কিন্তু কেনা বেচা হতো সেখানে। আব্বাসীয় খিলাফতের খলিফারা যারা ছিল, তারা এই তুর্কিদেরকে ধীরে ধীরে দাস, তারপরে তোমার সেনাবাহিনীতে নিয়ে তারা কিন্তু কাজকর্ম করত। এর ফলে কি হয়, যে তুর্কিরা ধীরে ধীরে আস্তে আস্তে কি হয়, যে মুসলিম হয়ে যায়, ঠিক আছে। এবং আস্তে আস্তে এবং খলিফা যারা ছিল তাদেরকে কিন্তু ধীরে ধীরে কি হয়, যে তাদেরকে মানে প্রোটেকশন দিতে থাকে। এর ফলে যে তুর্কিরা মানে খলিফাদের যে পদ, সেটা কিন্তু নামমাত্র পদ হয়ে যায়, মানে বেশিরভাগ ক্ষমতাটা কিন্তু তুর্কির যে সমস্ত শাসকরা ছিল, কমান্ডার যারা ছিলেন, তাদের কাজ মানে তারা কিন্তু মানে ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে যায়, এবং খলিফা যারা ছিল তারা কিন্তু নামমাত্র থেকে যায়। তাহলে এই হচ্ছে বিষয়। আমি বললাম এখানে যে তাহলে গজনি, যেটা আফগানিস্তানের একটা জায়গা, সেখানে গজনি বংশের শুরুটা কে করছে? আলপতগিন, ঠিক আছে।
চলো এবার আমরা আলপতগিন থেকে ধীরে ধীরে কিন্তু আরো অন্যান্য বিষয়গুলো জানবো। এটা একটু চাইলে নোট করে নাও। তো দেখো, এবার আমি আগেই বললাম যে আফগানিস্তানের একটা জায়গা, যেটার নাম কি ছিল, গজনি। ঠিক আছে, আফগানিস্তানের একটা জায়গা যেটা হচ্ছে গজনি, এবং গজনিতে যে গজনি ডাইনেস্টি বা গজনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তোমরা সবাই বলবে এখানে প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে আলপতগিন। ঠিক আছে, এবং আলপতগিনের পরে যে শাসন পরবর্তী ট্রান্সফার হয়, বা আলপতগিনের পরে কে শাসন করে, সেটা হচ্ছে সুবক্তগিন। বুঝতে পেরেছ? সুবক্তগিন মাথায় রেখে দেবে যে এটা কে, সুবক্তগিন। তোমার ইনি 977 থেকে এর শাসন চলে তোমার 997 পর্যন্ত। এই সুবক্তগিন আলপতগিনের একদিকে ছিল সন ইন ল, মানে এর জামাই ছিল, এর সঙ্গে সঙ্গে আলপতগিনের তিনি দাসও ছিল। কি ছিল স্যার? দাস। ঠিক আছে, কে ছিল? সুবক্তগিন। এবং মনে রাখবে যে সুবক্তগিনের, এখানে একটা কথা বলে দেই যে আলপতগিনের পরে কিন্তু সুবক্তগিন রাজা হয়নি বা শাসন যায়নি। এখানে বলে প্রায় নামে একজন ব্যক্তি ছিল, তারপর তা প্রায় বসেছিল, তারপরে সুবক্তগিন কিন্তু বসে, কিন্তু মেন এই সুবক্তগিন সবচাইতে শক্তিশালী হয়। এবার সুবক্তগিনের ছেলে যিনি হচ্ছেন মোহাম্মদ গজনি, যেটা আমাদের ওপরে হেডিং আছে আজকে, যার সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, মোহাম্মদ গজনি হচ্ছে এর সুবক্তগিনের ছেলে, যার শাসনকাল তোমরা দেখতে পাবে যে 997 থেকে তোমরা দেখতে পাবে এটা 1030-এ তিনি মারা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এর শাসনকাল। ঠিক আছে, তাহলে আফগানিস্তানের একটা গজনি নামক জায়গা, সেখানে গজনি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলপতগিন, এবং আলপতগিনের দাস বা জামাই তার নাম হচ্ছে সুবক্তগিন, তিনি চালায়। এবং তারপরে ভারতবর্ষে যিনি তুর্কি আক্রমণ করেন, তারপর তিনি হচ্ছেন মোহাম্মদ গজনি। ঠিক আছে, দেখো, যদি বলে যে ভারতবর্ষ আক্রমণকারী প্রথম তুর্কি কে ছিল? ঠিক আছে, এটা নোট করে নেবে। ভারতবর্ষের প্রথম তুর্কি আক্রমণকারী কে ছিলেন? উত্তরটা হবে কিন্তু এই সুবক্তগিন, নাকি মোহাম্মদ গজনি বা মাহমুদ গজনি।
এটাকে মোহাম্মদ গজনিও বলতে পারো বা মামুদও বলতে পারো, মামুদ গজনিও বলা যায়। তাহলে ভারতবর্ষে প্রথম তুর্কি আক্রমণকারী আক্রমণকারী ভারতবর্ষে প্রথম তুর্কি আক্রমণকারী কে ছিলেন? সুবক্তগিন। ঠিক আছে, সুবক্তগিন কে ছিল? সুবক্তগিন। সুবক্তগিন, সুবক্তগিন কে আক্রমণকারী ছিল প্রথম? সুবক্তগিন। মনে রেখে দেবে 986 এডিতে প্রথম তিনি ভারতবর্ষে আক্রমণ করেন তুর্কি হিসাবে, তুর্কি আক্রমণ, নাকি মামুদ গজনি। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন দেবে যে প্রথম ভারতবর্ষ আক্রমণকারী কে ছিল? তুর্কি। প্রথম তুর্কি ভারতবর্ষ আক্রমণকারী কে ছিলেন? তখন উত্তর হবে মামুদ গজনি হবে না, উত্তর কি হবে? সুবক্তগিন হবে। ঠিক আছে, দেখো হয় কি, এটা হচ্ছে আমাদের, আবার ম্যাপ আঁকি, ম্যাপ। এটা আমাদের প্রিয় ভারতবর্ষ, এটা আমাদের প্রিয় ভারতবর্ষের ছবি। ঠিক আছে, আর এখানে একটা পচা দেশ আছে, আগেই বললাম পচা দেশ, এখন আছে পাকিস্তান। ঠিক আছে, আর এই তখন তো একজোটে ছিল, সবাই একসঙ্গে ছিল অবশ্যই। তো এইখানে এইখানটা করে একটা হিন্দু 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 শাহী বংশ চলতো। এই বংশটা কি চলতো? হিন্দু শাহী রাজবংশ। ঠিক আছে, আর এবং এখানকার রাজা কে ছিলেন? জয়পাল, জয়পাল। ঠিক আছে, এখানে কে রাজা ছিলেন? জয়পাল। এবার কি হবে, সুবক্তগিনের সঙ্গে এই হিন্দু শাহী রাজবংশ জয়পালের যুদ্ধ হয়। ঠিক আছে, দিয়ে তোমার সুবক্তগিন মারা যাচ্ছে, সুবক্তগিন মারা যায় তোমার 997 এডিতে, কিন্তু মারা যায়। ঠিক আছে, ডাইড, মারা যায়, মারা যায় কে? সুবক্তগিন। এবং সুবক্তগিনের পরে তার ছেলে কি হয়? তার ছেলে কিন্তু রাজ সিংহাসনে বসে, অর্থাৎ কত খ্রিস্টাব্দে বসে? 997 খ্রিস্টাব্দে বা এডিতে বলতে পারো। কে রাজ সিংহাসনে বসে বা কাকে শাসনভারটা চালায়? কার হাতে চলে যায় গজনির শাসন? মামুদ বা মোহাম্মদ গজনির হাতে। ঠিক আছে, মোহাম্মদ গজনির হাতে কিন্তু চলে যায়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব, দেখো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ গজনির অ্যাটাকগুলো সম্পর্কে। তো এটা নোট করে নাও একটু, আমি মুছে দেব। এবার মামুদ গজনি বা মোহাম্মদ গজনি বা মামুদ গজনি কত সালে তাহলে তার রাজা হয় তিনি বা শাসক হয়? 997 সালে, 997 সালে। তো তিনি যখন রাজা হয়, তখন আমরা এর আগেই বলেছি যে ভারতবর্ষ কিন্তু তখন একদম যাকে বলা হতো সোনাতে ভরপুর, সোনাতে ভরপুর। তো তিনি ভারতবর্ষের মূল উদ্দেশ্য এখানে তিনি কেন এসেছিল, এর কারণ হচ্ছিল যে সে আগে থেকেই শুনেছিল যে যখন এখানে সুবক্তগিন যখন আক্রমণ করে বা মোহাম্মদ বিন কাসিম যখন আক্রমণ করে, তখন ভারতবর্ষ থেকে কিন্তু প্রচুর সোনা দানা নিয়ে গিয়েছিল, প্রচুর সোনা দানা নিয়ে গিয়েছিল।
এবং ভারতবর্ষ তখন একটা সমৃদ্ধশালী মানে দেশ, বা সেখানে রাজাদের কাছে, যে সমস্ত হিন্দু রাজারা ছিল তাদের কাছে প্রচুর সোনা মানে সম্পদ প্রচুর কিন্তু থাকতো। তো মাহমুদ গজনী বা মোহাম্মদ গজনী তিনি খলিফাদের কাছে একটা চিঠি পাঠালো, যে খলিফাদের টাইটেল কারা দিত, সরি, খলিফারা তখনকার যে শাসনকর্তা ছিল, মানে তারা শাসনকর্তাদের সুলতান উপাধিটা দিত, কিন্তু সবাইকে দিত না। তো সুলতান মানে হচ্ছে অনেক বড় একটা জিনিস, অনেক বড় পদ, ঠিক আছে। তো তিনি চিঠি লিখে পাঠালো, সেখানে তিনি বলল যে আমাকে যদি সুলতান উপাধি দেওয়া হয়, তাহলে আমি ভারতবর্ষ থেকে প্রচুর লুট করব এবং বারবার ভারত আক্রমণ করব এবং ইসলাম ধর্মের প্রচার প্রসার করব। তাহলে এখান থেকে দুটো কারণে মাহমুদ গজনী বা মোহাম্মদ গজনী কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেন। প্রথম কথা হচ্ছে কি, লুট, প্রচুর সোনা দানা মণিমুক্তা যাই বলো না কেন লুট করা। দ্বিতীয়টা বললেন যে আমি মুসলিম ধর্মের প্রচার প্রসার করব। মুসলিম ধর্মের প্রচার প্রসার করা। এবার যখন চিঠিটা পাঠায় এবং চিঠির আরেকটা খলিফারা আরেকটা চিঠি গজনীকে পাঠায়, মাহমুদ গজনীকে পাঠায় এবং তাকে সুলতান হিসাবে মেনেও কিন্তু মেনে নেয়, ঠিক আছে। তাহলে এখানে একটা লিখবে যে খলিফাদের দ্বারা তাকে কি করে নেওয়া হয়, খলিফাদের দ্বারা তাকে সুলতান ঘোষণা করা হয়, ঠিক আছে। খলিফাদের দ্বারা কিন্তু তাকে সুলতান হিসাবে ঘোষণা করা হয়। এরপর মোহাম্মদ বা মাহমুদ যে গজনী, তিনি মোটামুটি তোমার ধরে নাও যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 17 বার ভারত আক্রমণ করে। এবং এটা কে বলছে? হেনরি ইলিয়টের মতে। যাই হোক, 17 বার তিনি ভারত আক্রমণ করে, ঠিক আছে। কত থেকে কত? হাজার থেকে তোমার 1027 পর্যন্ত, ঠিক আছে। এবং তার প্রথম আক্রমণটা তিনি 1001 সালে করে। তার প্রথম আক্রমণ তিনি 1001 সালে করে। কার বিরুদ্ধে বলতো? ওই জয়পালের বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে 1001 সালে তিনি যুদ্ধ করেন। 1001 সালে তিনি যুদ্ধ করেন। এটাকে বলা হয় প্রথম ওয়ে হিন্দ
যুদ্ধ। ঠিক আছে, প্রথম ওয়ে হিন্দ যুদ্ধ প্রথম কত সালে? 1001 AD-তে। এবং এখানে এর বিরুদ্ধে কে থাকে? ওই রাজা জয়পাল, রাজা জয়পাল। ঠিক আছে, ওখানে যেখানে বললাম যে ওখানে হচ্ছে পেশওয়া, ওই জায়গাটার নাম। ঠিক আছে, সেখানে রাজা জয়পাল রাজা ছিল, হিন্দু শাহী বংশের রাজা ছিল। এর সম্বন্ধে এই রাজাটাই এই মাহমুদ গজনীর বাবার সঙ্গে যুদ্ধ করেছিল, এর যে ফাদার ছিল তার সঙ্গে যুদ্ধ করেছিল। ঠিক আছে, তাহলে রাজা জয়পাল, আর এখানে কি ছিল? মাহমুদ গজনী, মাহমুদ গজনী। ঠিক, মাহমুদ গজনী। এটা তাহলে কি যুদ্ধ নামে পরিচিত? ইম্পর্টেন্ট, প্রথম ওয়ে হিন্দ যুদ্ধ। এখানে রাজা জয়পাল পরাজিত হয় এবং মাহমুদ গজনী কিন্তু জিতে যায়। ঠিক আছে, এবং জিতে যাওয়ার পরে শোনা যায় নাকি তিনি রাজা জয়পালকে মারেননি, তিনি তার উপর প্রচণ্ড তাচ্ছিল্য করে, হাসাহাসি করে, তাকে অপমান করে দিয়ে কিন্তু ফিরে যায়। এর ফলে কি হয়? হাসাহাসি করার ফলে রাজা জয়পাল নিজেকে চরম অপমানিত বোধ করে এবং আত্মদাহ করে দেয়। ঠিক আছে, এবং আত্মদাহ করে তিনি মারা যায়। এরপরে রাজা জয়পালের যিনি পুত্র আনন্দপাল, এই আনন্দপালের সঙ্গেও কিন্তু যুদ্ধ হবে। আনন্দপাল সিংহাসনে বসেন এবং আনন্দপালের পরে তার ছেলে ত্রিলোচল পাল কিন্তু আবার সিংহাসনে বসে। ঠিক আছে, ত্রিলোচল পাল। ঠিক আছে, এবং আনন্দ পালের সঙ্গে 2008 সালে কিন্তু তার সঙ্গে আবারও মাহমুদ গজনীর সঙ্গে আবারও কিন্তু যুদ্ধ হবে। ঠিক আছে, এবং সেটা আমরা সেকেন্ড ওয়ে হিন্দ যুদ্ধ বা দ্বিতীয় ওয়ে হিন্দ যুদ্ধ নামে কিন্তু আমরা জানবো। ঠিক আছে, এর আগে 1008 বা 1008 পর্যন্ত যে সমস্ত এর ভিতরে যে কটি যুদ্ধ হয় বা যে জিনিসগুলো আক্রমণ করে সেগুলো কিন্তু আমরা চলো জেনে নিই। কিছু বিখ্যাত আমরা তোমরা এটা নোট করে নাও, আমি আগাচ্ছি। তো দেখো, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ যে আক্রমণ মোহাম্মদ গজনীর, ঠিক আছে, সেটা হচ্ছে কিছু বলতে পারো গুরুত্বপূর্ণ আক্রমণ। ঠিক আছে, কতগুলো তিনি আক্রমণ করেছিলেন ভারতবর্ষে, যে 17 বার তিনি আক্রমণ করেছিলেন। ঠিক আছে, প্রথমটা তো গেল। তারপরে দেখো 1006 খ্রিস্টাব্দে তিনি মুলতানে আক্রমণ করে। ঠিক আছে, কোথায় আক্রমণ করেন স্যার? মুলতানে আক্রমণ করেন। এবং মুলতানের কাদের ওপর? মুলতানের তখন শাসক ছিলেন দাউদ কারমাঠিদের ওপর। ঠিক আছে, দাউদ কারমাঠি। তারপরে দেখো 1008 খ্রিস্টাব্দে তিনি আক্রমণ করছেন সেই আবার পেশোয়ারে, এবং সেখানে আগেই বলেছি যে সেখানকার রাজা কে ছিলেন?
জয়পালও তো পেশোয়ারের রাজা ছিল, যেখানে হিন্দু শাহী বংশ, রাজবংশ। এটা হচ্ছে আনন্দপাল। আনন্দপাল, সেই বললাম না যে আনন্দপাল সিংহাসনে বসলো, একটু আগেই আমরা জানলাম যে আনন্দপাল সিংহাসনে বসেছিল। এবং পরবর্তীকালে 1008-এ আনন্দপাল, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে কার? গজনবীর। গজনবীর বা গজনীর বলতে পারো, গজনবীর বলো বা গজনী বলো, ঠিক আছে? গজনী, মাহমুদ গজনীর বলো। যাই হোক, মাহমুদ গজনীর, সেখানে দুজনের মানে যুদ্ধ হচ্ছে, সেখানে আনন্দপাল মারা যায়, গজনী জিতে যায় এবং পরবর্তী রাজা হয়, আগেই যেটা বললাম, ত্রিলোচন পাল এর ছেলে, ঠিক আছে? তারপরে তার যে আক্রমণ 1013 থেকে 1014-এর মধ্যে তিনি কোথায় আক্রমণ করেন? স্থানেশ্বর মহাদেব মন্দির, ঠিক আছে? স্থানেশ্বর মহাদেব মন্দির তিনি আক্রমণ করছেন। কোথায় এটা? এটা হচ্ছে তোমার হরিয়ানায়, ঠিক আছে? হরিয়ানাতে আছে। স্থানেশ্বর মহাদেব মন্দির কোথায় আছে? হরিয়ানায় আছে। বুঝতে পেরেছো তোমরা? আর এখানকার রাজা ছিলেন রাজা রাম, মনে রেখে দেবে, ঠিক আছে? রাজা রাম। এরপরে তিনি আক্রমণ করছেন 1014 এবং 1018-তে তিনি আক্রমণ করছেন, যে তোমার 1018-তে তিনি আক্রমণ করছে মথুরাতে আক্রমণ করে, ও কৌনজে, মথুরা ও কৌনজে তিনি আক্রমণ করেন। কততে? 1018-তে। এবং সেখানকার রাজা কে ছিল? সেখানকার রাজা ছিলেন রাজ্যপাল। সেখানকার রাজা কে ছিলেন? রাজ্যপাল। এবং এই একই বছরে 1018-তে তিনি, যেটাকে তোমার কালিঞ্জর বলছে, কালিঞ্জর, ঠিক আছে? এই কালিঞ্জরে বিদ্যাধর চন্দেলের উপর আক্রমণ করছে, ঠিক আছে? বিদ্যাধর চন্দেলের উপর আক্রমণ করছে, ঠিক আছে? এবং তোমার তার 16তম আক্রমণ যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে 1025-এ সোমনাথ মন্দির, ঠিক আছে? সোমনাথ মন্দির খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আছে। সেখানে কিন্তু তিনি মন্দিরকেও আক্রমণ করছে। এবার যখন তিনি আক্রমণ করছে, তখনকার রাজা ছিলেন সেখানে ভীম ফার্স্ট, সেখানকার রাজা ছিলেন, অর্থাৎ
ভীম ফার্স্ট তিনি মোধেরার অর্থাৎ গুজরাটের তিনি রাজা ছিলেন। সোমনাথ মন্দির মনে রাখবে যে হিন্দু ধর্মের খুব পবিত্র একটা মন্দির। এবং এটা আমাকে বলো যে আমাদের জ্যোতির্লিঙ্গ কয়টা আছে? 12টা জ্যোতির্লিঙ্গ। এবং 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে সোমনাথ মন্দির। ঠিক আছে। এবং বলা যায় যে সোমনাথ মন্দিরকে যখন আক্রমণ করছে তখন যে শিবলিঙ্গটা থাকে, ঠিক আছে, সেখানে সেই লিঙ্গটার ওপরে তো সেই লিঙ্গটা একটা ভাসমান অবস্থায় কিন্তু ছিল। অর্থাৎ সেখানে তোমার ম্যাগনেট বা যেভাবেই হোক সেটা কিন্তু মানে ভাসমান অবস্থায় ছিল। ঠিক আছে। সেই যে মন্দিরটা, সেই মন্দিরের সেই ভোলেনাথের বা মহাদেবের যেটা বলা হয় না, সেই শিবলিঙ্গটা। তো এবার মন্দিরকে ভেঙে দিচ্ছে। মন্দিরকে ভেঙে দেওয়ার ফলে সেখানে যে তোমার এবার যেভাবেই হোক ধরো ম্যাগনেটের মাধ্যমে তোমার ওই জিনিসটা ছিল, তো মানে তোমার ভাসমান অবস্থায় ছিল। তো এখানে যখন মন্দিরটাকে ভাঙছে তো যেভাবেই হোক এবার সেই লিঙ্গটার ওপরে মানে ওই যে ভেসেছিল শিবলিঙ্গ, তো সেই শিবলিঙ্গটাও কিন্তু তোমার পড়ে যাচ্ছে। ঠিক আছে। তো এখানে কিন্তু কি হয়, হিন্দু ধর্মের কিন্তু একটা, যারা হিন্দু ধর্মের মানে মানতো বা যারা হিন্দুরা যেখানে ছিল সেখানে কিন্তু কি হয়, তারা কিন্তু একটা মানে চরম আঘাত পেয়েছিল সেই জিনিসটাতে। যাই হোক, এবার সেই মন্দিরটাকে ভেঙে দিচ্ছে, তার মানে তো সেই যেভাবে তোমার ওই শিবলিঙ্গটা ভেসেছিল বা ভাসছিল সেটা তো মানে ম্যাগনেটিক ফিল্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা পড়ে যাবে। তো যখন এটা পড়ে যায় তো মানে যদি ধরে নেওয়া যায় সাইন্টিফিক্যালি যে ম্যাগনেটের মাধ্যমে যদি সেটা ভেসে থাকে তো সেটাও কিন্তু এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু তোমার কি হয় যে সেটা পড়ে যায়। এবং এখানে কিন্তু মানে হিন্দুদের মনে একটা বিশাল মানে দুঃখের কিন্তু একটা মানে ভাবনার যে দুঃখ পেয়েছিল, তারা ভীষণভাবে আঘাত হয়েছিল। এবং মনে রাখবে যে তার মন্দির লুট করতে করতে তিনি কিন্তু সমস্ত মন্দিরগুলোকে কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে দিত। কারণ ভারতবর্ষ তো একে তো প্রচুর পরিমাণে সোনায় ভরপুর দেশ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ দেশের মধ্যে অন্যতম ছিল ভারতবর্ষ। তো প্রচুর সোনা ছিল। এগুলো হচ্ছে ঘটনা, যে ঘটনাগুলো কিন্তু আমাদেরকে যেগুলো কথিত চলে আসছে বা বলা হয়, সেই জন্যই বললাম যে ঘটনাটা ম্যাগনেটিক ফিল্ডের হিসাবে। এবার কি কারণে ভাসছে সেটাও মানে কি কারণে যে সেটা হাওয়াতে উঠেছিল মানে অর্থাৎ সেখানে ভেসে থাকতো, অর্থাৎ মাটির সঙ্গে সম্পর্ক মানে কোনো টাচ থাকতো না, সেটা হয়তো ধরে নেয় যে যে সেটা নাকি ম্যাগনেটিক ফিল্ড করে একটা সেখানেই করা হয়েছিল। এবার এর পিছনে কতটা মানে সত্যতা কতটা কি সেটা তো সঠিকভাবে বলা যায় না। যাই হোক, এবার যদি ভগবানের কৃপা হয় তাহলে হতেও পারে, বা যে কারণেই হোক না কেন, এখানে কিন্তু মেন কথা হচ্ছে যে খুব মানে যারা হিন্দুরা ছিল তারা কিন্তু খুব কষ্ট মানে পায়। স্বাভাবিক ব্যাপার, একটু কষ্ট কি ভীষণ কষ্ট পাবে, যেহেতু একটা আস্থার একটা বিশ্বাসের ব্যাপার, তাই না? তো এখানে মনে রাখবে যে সোমনাথ মন্দির থেকে 30 টন সোনা কিন্তু নিয়ে যায় এবং মোটামুটি তোমার 20
20 টন মণি, মণি বা তোমার হীরা বলতে পারো, হীরা 30 টন হীরা কিন্তু সোমনাথ মন্দির থেকে নিয়ে যায়। ঠিক আছে, এবার লাস্ট যে আক্রমণ হয় সেটা 1027 যেটা হচ্ছে তোমার জাটদের ওপর। ঠিক আছে, জাটদের ওপর। এবং এই যে মাহমুদ গজনী, তিনি কত সালে মারা যায়, তিনি তোমার এটার ওপরে এখানে লিখে দিচ্ছি, তিনি 1030 কিন্তু মারা যায়। মারা যায়। এই ছিল তার কিছু মানে ইম্পর্টেন্ট আক্রমণগুলি সম্পর্কে। যাই হোক, এটা তোমরা নোট করে নিতে পারো, সাইডে হয়ে যায় আমি। তো এখানে তুমি একটা, এখানে 1018 এখানে 19 হবে, 1019-এর মধ্যে 19 বা 19 থেকে তুমি 20 বলতে পারো। ঠিক আছে, 19 বা 19 থেকে 20। ঠিক আছে, নোট। তো এবার দেখে নাও তোমরা, কিছু গুরুত্বপূর্ণ লেখকের সম্পর্কে তোমাকে জানতে হবে সেই সময়ের। তো দেখো, প্রথমে আসছে আমাদের আল-বিরুনি। আল-বিরুনি, তার বইয়ের নাম কি? কিতাবুল হিন্দ। আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, সভাকবি কে ছিলেন? ফিরদৌসি। ঠিক আছে, এবং তিনি যে বইটার নাম লিখেছিলেন তার নাম কি? শাহনামা। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এবং ঐতিহাসিক কে ছিলেন? বেহাকি। ঠিক আছে, তিনি লিখেছিলেন তারিক-ই-সুবক্তগিন। ঠিক আছে, তোমরা নোট করে নাও। তো আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো কেমন লাগলো ক্লাসটা তোমরা জানাও ভিডিওতে কমেন্ট করে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলো না। তোমাদের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। যাই হোক, তো তোমরা সকলে ভালো থেকো, ভালোভাবে ক্লাস করো, এবং নয়ন স্যার যতদিন না পর্যন্ত আসছে ততদিন আমাকে একটু সহ্য করো। ঠিক আছে, তো দেখো, আশা করি ক্লাসগুলো আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করছি। আশা করি ক্লাসগুলো তোমাদের প্রত্যেকের ভালো লাগছে, এবং যদি ভালো না লেগে থাকে তবুও কমেন্টে জানাও যে স্যার ভালো লাগছে না, আর যদি ভালো লেগে থাকে তবুও জানাও যে স্যার ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, সবাই ভালো থাকবে।